শিক্ষক কর্মচারীদের অবস্থান, সড়ক অবরোধ, দাবি আদায় না হওয়া পর্যন্ত ফিরে না যাওয়ার অঙ্গীকার। আবরারের পর এবার খুলনা, সিরাজগঞ্জ ও নরসিংদীতে সড়কে লাশ হলো ৩ জন শিক্ষার্থী। কাভার্ড ভ্যানে আগুন, শৃঙ্খলা ফেরাতে পুলিশের ব্যর্থতার কথা বললেন খোদ ডিএমপি কমিশনার। উন্নয়ন কাজ করতে গিয়ে মানুষের যেন ক্ষতি না হয় সেদিকে নজর রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধানমন্ত্রীর, বললেন জনগণের কল্যাণে কাজ করছে সরকার। নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের ঘটনার মূল হোতা রুহুল আমিনকে জামিন দিলেন হাইকোর্ট। আতঙ্কে স্বজনেরা, আপিল করার কথা জানালেন অ্যাটর্নি জেনারেল। এবং বিড়ালের বাচ্চা হত্যা করার ভিডিও ফেসবুকে দেওয়ার অভিযোগে রাজধানী থেকে তরুণী গ্রেফতার, প্রাণীর প্রতি নিষ্ঠুরতা আইনে মামলা দায়ের। বাংলা সময়ে সঙ্গে আছি আমি ফয়সাল মোরশেদ। এমপিওর দাবিতে আন্দোলনরত শিক্ষক কর্মচারীদের অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। দূর দূরান্ত থেকে আসা শিক্ষকেরা খোলা আকাশের নিচে অনেকটা কষ্টে রয়েছেন। এবারের আন্দোলনের 2 দিন পার হলেও সরকারের দায়িত্বশীল কোনো পক্ষ এখনও দাবি মেনে না নেয়ার আশ্বাস দেয়নি বলে অভিযোগ আন্দোলনকারীদের। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। কে 2 দিন ধরে অবস্থানে কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ বারবার অনুরোধ করলেও রাস্তা ছাড়েননি তারা। মাঝে মাঝে ঢাকায় এসে রিক্সা চালাইতে হয়, রিক্সা চালাই আবার মনে করেন যে বাড়ি যাই, একবার ইট ভাটায় কাজ করছি, টিউশন করে যেটা পাই ওইটা দিয়ে আর বাপ মা কিছু সহযোগিতা করে। হারুন এবং জাহিদের মতো আন্দোলনরত অনেক শিক্ষকের গল্প একই। এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের অভিযোগ, সরকারের পক্ষ থেকে বারবার দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয়া হলেও তার বাস্তবায়ন না হওয়ায় আবারও আন্দোলনের পথ বেছে নিয়েছেন তারা। মাসের পর মাস আমাদেরকে সরকার কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু আমরা পরিশেষে পাচ্ছি এই প্রতিশ্রুতি ফলশ্রুতি হচ্ছে না। আমাদের পরিবার সংসার আছে, স্কুল আছে, আমরা স্কুল বন্ধ করে এখানে চলে এসেছি। আমরা তো থাকতে চাই না, এভাবে আমরা রাস্তায় বসে থাকতে পারি না। আমি একজন হাই প্রেশারের রোগী, কালকে থেকে এখানে আমরা বসে আছি, কিন্তু তাদের কি চোখে কি পানি নাই? তারা কি দেখে না আমাদের অভাবনীয় কষ্ট? 2 দিনের আন্দোলনে গরমে অতিষ্ঠ হয়ে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন শিক্ষক। নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। আন্দোলন বলবো না, মানবিক আবেদনে রাজপথে এসেছি। যত সময় না আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে তত সময় আমরা আমাদের আবেদন চালিয়ে যাব। পুলিশ বলছে তাদের বুঝিয়ে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন তারা। শিক্ষকদের প্রতি আমাদের সবারই সম্মান আছে, আমরা চাচ্ছি তাদেরকে বুঝিয়ে, এবং আমি এখনো আশা করি যে তারা বুঝবে এবং রাস্তা ছেড়ে দেবে। এর আগে গত বছরের জানুয়ারিতে এমপিওভুক্তির দাবিতে নেমেছিলেন সারা দেশের প্রায় 5242টি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, আবরারকে চাপা দেয়া বাসটির বিরুদ্ধে 27 বার মামলা হয়েছে, ছিল না রুট পারমিটও। এমনটা জানিয়ে ডিএমপি কমিশনার বলেছেন, রাজধানীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে ব্যর্থ হয়েছে পুলিশ। পরিবহন মালিকদের দাবি, সড়কে দুর্ঘটনার দায় শুধু পরিবহন শ্রমিকদের নয়, সব সংস্থা একসাথে কাজ না করায় ঘটছে দুর্ঘটনা। কোনো কিছুতেই যেন থামানো যাচ্ছে না সড়কে দুর্ঘটনা, যার সর্বশেষ উদাহরণ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে মহানগর নাট্যমঞ্চে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বাস মালিক ও শ্রমিকদের সমন্বয়ে আয়োজন করা হয় ট্রাফিক শৃঙ্খলা ও সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা। সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজধানীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা না আনতে পারার ব্যর্থতার দায় স্বীকার করে ডিএমপি কমিশনার বলেন, অনেক চেষ্টা করেও সড়কে শৃঙ্খলা আনা যায়নি। পরিবহন ব্যবস্থার শৃঙ্খলা আনতে আমরা ব্যর্থ হয়েছি। তিনি আরও বলেন, মঙ্গলবার প্রগতি সরণিতে আবরারকে সুপ্রভাত পরিবহনের যে বাসটি চাপা দিয়েছিল, সে বাসটির বিরুদ্ধে ইতিমধ্যে 27টি মামলা হয়েছিল। এই বাসটি তার রুট পারমিট ছিল ঢাকা ব্রাহ্মণবাড়িয়া, তাহলে ঢাকা শহরে বাসটি চললো কেমনে? 2, এই বাসের এগেনস্টে 27 বার প্রসিকিউশন দেওয়া হয়েছে, এরপরও বাসটা চলে কেমনে? 3, অ্যাক্সিডেন্টটা ঘটেছে জেব্রা ক্রসিং এর উপরে। জেব্রা ক্রসিং হচ্ছে পথচারীদের জন্য সেফ জোন,
সেফ জোনে যখন অ্যাক্সিডেন্ট হয় তার আর কোনো জবাব থাকে না। বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ বলেন, রাজধানীতে চুক্তিভিত্তিক গাড়ি চলাচলের কারণে ঘটছে বেশিরভাগ দুর্ঘটনা। লক্ষ্য করেছি দুর্ঘটনার পিছনে যেসব কারণ রয়েছে তার অন্যতম কারণ হলো চুক্তিভিত্তিক গাড়ি পরিচালনা করা। কিন্তু আমি বলেছিলাম আপনারা চুক্তিভিত্তিক বন্ধ করেন, আমরা কাউন্টার সিস্টেম চালু করব। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদেরকে কাউন্টার দেয় নাই। তবে সড়কে দুর্ঘটনার দায় শুধু পরিবহন শ্রমিকদের নয় দাবি করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন, সমস্ত সংস্থা একসাথে কাজ না করায় ঘটছে দুর্ঘটনা। আমাদের এগুলি নিয়ন্ত্রণ করা সম্ভব যদি একটা নিয়মের মধ্যে চলে। ভবিষ্যতে সবগুলো সংস্থা একসাথে কাজ করে সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বক্তারা। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। এদিকে সড়ক দুর্ঘটনায় আরও ঝরল 3 শিক্ষার্থী সহ 5 জনের প্রাণ। খুলনায় রাস্তা পার হতে গিয়ে ট্রলির চাপায় প্রথম শ্রেণীর এক শিক্ষার্থী মারা গেছে। নরসিংদীতে কাভার্ড ভ্যান চাপায় 8ম শ্রেণীর ছাত্রের মৃত্যু হয়েছে। সিরাজগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় নিহত হয়েছেন কলেজ শিক্ষার্থী, আহত হয়েছেন আরও 2 জন শিক্ষার্থী। এছাড়া মানিকগঞ্জে ও নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় আরও 4 জন নিহত হয়েছেন। প্রিয়জন হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন স্বজনেরা। শোক নেমে এসেছে এলাকায়। আবারও মহাসড়কে প্রাণ গেল 3 শিক্ষার্থীর। সন্তান হারিয়ে প্রতিদিনই হাহাকার বাড়ছে স্বজনদের। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে খুলনার রূপসা উপজেলার আনন্দনগর এলাকায় রাস্তা পার হয়ে খাবার কিনতে দোকানে যাচ্ছিল স্কুল ছাত্রী আখিমণি। হঠাৎ ইটবোঝাই দ্রুতগতির একটি ট্রলি শিশুটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় আখি। খবর পেয়ে পুলিশ মাঝ রাস্তায় গতিরোধ করে ট্রলিটি জব্দ করে। আটক করা হয় চালককে। সন্তান হারিয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। নিহত আখি সুফিয়া আজিজ কিন্ডারগার্টেনের 1ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। কামখালি চালায় আমাদের এই বাচ্চাটা, শিশু বাচ্চা মারা গেছে। আমরা এই বিচার চাই, এই ট্রলি বন্ধ হোক। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। লাশের চূড়ান্ত করা হয়েছে। এই বিষয়ে বিধিগত বা আইনগত যে ব্যবস্থা আছে আমরা নিচ্ছি। এদিকে সিরাজগঞ্জে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী হৃদয় হোসেন ও তার 3 সহপাঠী। ভদ্রঘাট বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় সিরাজগঞ্জগামী একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ধুকরিয়া বিএম কলেজের শিক্ষার্থী হৃদয় নিহত হন। আহত অপর 2 ছাত্রকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে হৃদয়ের মৃত্যুর খবরে কাভার্ড ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয় গ্রামবাসী। কাভার্ড ভ্যান কেমিক্যাল নিয়ে যাওয়ার সময় ছেলেটাকে বাড়ি দিয়ে রাস্তা ফেলে দেবে। এদিকে বৃহস্পতিবার সকালে নরসিংদীর বেলাবতে বাইসাইকেলে খেলাধুলা করতে যাওয়ার সময় একটি কাভার্ড ভ্যান চাপা দেয় রাব্বি নামের 8ম শ্রেণীর এক শিক্ষার্থীকে। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। এ ঘটনায় কাভার্ড ভ্যান সহ চালককে আটক করেছে হাইওয়ে পুলিশ। এছাড়া মানিকগঞ্জে বাস চাপায় বাবা ছেলে এবং নারায়ণগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় মা মেয়ে নিহত হয়েছেন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। উন্নয়ন কাজ করতে গিয়ে যেন মানুষের ক্ষতি না হয় সেদিকে নজর রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহেশখালী মাতারবাড়ি সমন্বিত উন্নয়ন কার্যক্রম প্রকল্প উপস্থাপন অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের কারণে কক্সবাজার অঞ্চলের মানুষের জমি ও বন ধ্বংস হচ্ছে। তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। মহেশখালীর যে বিশাল চর অঞ্চল জেগে উঠেছে, সেখানে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, সেখানে এলএনজি টার্মিনাল থেকে শুরু করে একটা বিদ্যুতে উৎপাদনের একটা হাব তৈরি করা, এ ধরনের অনেকগুলি কর্মসূচি আমরা হাতে নিয়েছি, যার মধ্য দিয়ে সেই সাথে কক্সবাজারে আমরা সেখানে মেরিন ড্রাইভ করেছি। আর ওখানেও আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলে সেই সব জায়গায় যেন মানুষের আর্থসামাজিক উন্নতির কিছু কাজ হয়, সে কাজগুলি আমরা করতে যাচ্ছি। আমরা ডেভেলপমেন্ট করব, সেটা খুব ভালো কথা। অনেক বিরাট বিরাট কোম্পানি, অনেক টাকা পয়সা আসবে, কিন্তু ওখানকার এই মানুষগুলি যে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে তারা যে জীবন জীবিকা করতো, তাদের এই জীবন জীবিকাটা অনেকেরই বন্ধ হয়ে গেছে। অনেকেই মানবেতর জীবনযাপন করছে। কারণ আমি অনবরত তাদের কাছ থেকে মোবাইল ফোনের মাধ্যমে SMS পাই, তাদের কথা আমি জানি। কাজে আমি চাই যে এরা যেন কষ্টটা না পায়। এদিকে রোহিঙ্গা সমস্যা সমাধানে চীনের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বৃহস্পতিবার বিকেলে গণভবনে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী সং তাও এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে সং তাও প্রধানমন্ত্রীকে জানান, মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের কিভাবে নিজ দেশে ফেরত পাঠানো যায় তা নিয়ে ইতোমধ্যেই চীন কাজ করছে। এ সময় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন সফররত চীনা কমিউনিস্ট পার্টির নেতা। তিনি বলেন, আওয়ামী লীগ ও সিপিসি এই দুই দল সরকার ও দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর হবে। টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয় শেখ হাসিনাকে অভিনন্দন জানান সং তাও। চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের উন্নয়নের অন্যতম অংশীদার চীন। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে চীনের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ আওয়ামী লীগ ও চায়না কমিউনিস্ট পার্টির মধ্যে সহযোগিতামূলক একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এদিকে রোহিঙ্গা সংকটের জন্য মিয়ানমার সরকারকে দায়ী করে সমস্যা সমাধানে দেশটির প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে সংস্থার সহকারী হাই কমিশনার ভলকার টার্ক এই আহ্বান জানান। রোহিঙ্গা ইস্যুটি অত্যন্ত জটিল উল্লেখ করে তিনি বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করতে অনেক সময়ের প্রয়োজন। রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে জাতিসংঘের সঙ্গে চুক্তি সত্ত্বেও মিয়ানমার সরকার তাদের রাখাইনে প্রবেশ করতে দিচ্ছে না বলেও অভিযোগ করেন ভলকার টার্ক। গতকাল কয়েক দফা চেষ্টা করেও আবহাওয়া আর যান্ত্রিক ত্রুটির কারণে বসানো যায়নি পদ্মা সেতুর নবম স্প্যান। নদীর জাজিরা প্রান্তে দুটি পিলারের উপর স্প্যান বসানোর কথা ছিল। সবকিছু ঠিক থাকলে আজ বসানো হবে স্প্যান। ফলে দৃশ্যমান হবে ১৩৫০ মিটারের পদ্মা সেতু। ওমর ফারুকের ছবিতে প্রকল্প এলাকা ঘুরে এসে রিপোর্ট এহসান জুয়েলের। বৃহস্পতিবার সকাল থেকেই অপেক্ষা। কথা ছিল সকাল ৭টার পর শুরু হবে স্প্যান বসানোর কার্যক্রম, কিন্তু হলো না। আগের দিন বুধবার সকালে মাওয়াইয়ার থেকে ৩৬০০ মেট্রিক টন ওজন বহনে সক্ষম ১৫০ মিটার স্প্যানটি নিয়ে রওনা দেওয়া ট্রেন দুপুর নাগাদ পৌঁছে যায় জাজিরা প্রান্তের নির্ধারিত পিলারের কাছে। সবকিছু পরীক্ষা নিরীক্ষার পর কথা ছিল বৃহস্পতিবার সকালেই ৩৪ ও ৩৫ নম্বর পিলারের উপর বসবে নবম স্প্যান। কিন্তু বুধবার রাতে ঝড় বৃষ্টির কবলে পড়ে ছিঁড়ে যায় বিশ্বের অন্যতম ভারী ট্রেনটির নোঙর করার কেবল। ছেঁড়া কেবল পাড়ের কাদামাটির ভেতর ঢুকে যাওয়ায় সেটি বের করে নতুন কেবল লাগাতে তাই প্রয়োজন হয় বাড়তি লোকবলের। দুপুর ১২টার পর নতুন কেবল বসানো হলে এবার বিপত্তি বাড়ায় নাব্য সংকট। স্পেনবাহী ট্রেনটি নির্ধারিত পিলারের কাছে নেয়ার জন্য নদীর তলদেশে যতটুকু গভীরতা প্রয়োজন সেটি নেই। তাই নতুন করে ড্রেজিং না করে সেটি পিলারের কাছে নেওয়া সম্ভব নয়। এর আগে দ্বিতীয় স্প্যান বসানোর সময়ও নদীর তলদেশে নাব্য সংকটের কারণে একদিন পিছিয়ে গিয়েছিল কাজ। সবকিছু ঠিক থাকলে দুটি পিলারের উপর একটি স্প্যান বসাতে সময় লাগে প্রায় ২ ঘন্টা। স্প্যানটি পিলারের উপর বসবে, সেখানে আসলে ব্যারিংয়ের উপর সেটি বসানো হবে, আর বসানোর পরপরই সেটি ঝালাই করার বিষয় রয়েছে। সে ঝালাই করতে একটু লম্বা সময় দরকার হয়, তবে মূলত বসানোর বিষয়টি একটু কঠিন এবং সেটি বসানো হয়ে গেলেই অন্য কাজগুলো আনুষ্ঠানিকতা মাত্র। আর এই কাজগুলো করতে যতটা সময় এবং দিনের আলো প্রয়োজন সেটা পর্যাপ্ত মনে না হওয়ায় শুক্রবার সকালে স্প্যান তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। এহসান জুয়েল, সময় সংবাদ, শরীয়তপুর। একটি বিড়ালের বাচ্চা হত্যা করে সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয় এক তরুণীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সন্ধ্যায় রাজধানীর গোপীবাগ থেকে প্রাণীর প্রতি নিষ্ঠুরতা আইনে ৭ ধারায় তাকে গ্রেফতার করে মুগধা থানা পুলিশ। মামলার এজাহারে জানা গেছে ১৭ মার্চ রাতে বিড়ালের বাচ্চাটিকে হত্যা করে ওই তরুণী। হত্যার ভিডিও ১৯ মার্চ নিজের ফেসবুক আইডিতে আপলোড করলে বিষয়টি নজরে আসে প্রাণী অধিকার নিয়ে কাজ করা সংগঠন কেয়ার ফর পজের। পরে সংগঠনটির সাধারণ সম্পাদক জাহিদ হোসাইন ওই তরুণীর বিরুদ্ধে মামলা করেন। অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ। এর আগে ২০১৮ সালে মাটি চাপা দিয়ে কুকুর হত্যার দায়ে রাজধানীর রামপুরায় এক নিরাপত্তা কর্মীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের ঘটনার মূল হোতা রুহুল আমিনকে ১ বছরের জামিন দিয়েছেন হাইকোর্ট। এদিকে এই আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তার আইনজীবীর করা জামিন আবেদনের শুনানি শেষে গতকাল বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি এস.এম. কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ অন্তর্বর্তীকালীন এই জামিন দেন। আসামি রুহুল বর্তমানে নোয়াখালীর কারাগারে রয়েছেন। গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন
রুহুল আমিনের নির্দেশে 10 থেকে 12 জন ভুক্তভোগীর বাড়িতে গিয়ে স্বামী সন্তানদের বেঁধে ওই নারীকে গণধর্ষণ ও মারধর করেন। এ ঘটনায় নির্যাতিতার স্বামী বাদী হয়ে উপজেলার 5 নম্বর চরজুবুলি ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ রুহুল আমিনকে প্রধান করে 9 জনের নামে মামলা করেন। মামলার পর গত 2রা জানুয়ারি গভীর রাতে রুহুল আমিনকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় 8 জনকে গ্রেফতার করে পুলিশ। হাইকোর্টের এই অর্ডারের বিরুদ্ধে আপিল বিভাগে সিএমপি করার জন্য, প্রভিশনাল পিটিশন করার জন্য আমি অলরেডি সিদ্ধান্ত দিয়েছি এবং পদক্ষেপ নিয়েছি। আমি অসন্তুষ্ট বলেই তো আমি সিদ্ধান্ত নিয়েছি তাড়াতাড়ি অ্যাপেলেট ডিভিশন করার। এদিকে গণধর্ষণের ঘটনার মূল হোতা রুহুল আমিন 1 বছরের জামিন পাওয়ার খবরে আতঙ্কিত নির্যাতিতার পরিবার। গত রাতে সময় সংবাদকে কথা জানান নির্যাতিতার ছেলে। এ সময় সরকারের কাছে নিরাপত্তাও চান তারা। যদি সারা হয় তাহলে সরকার আমার ঘরে নিরাপত্তা দিতে হবে, না তা আমার ঘরে থাকতে দিবে না। হুমকি টমকি চলে, ভয়ে ভয়ে আমরা বুকের মধ্যে ভয় নেই, আমরা ইয়ে করি আর আমরা ঘর থেকে বাইরে না। কোন দিয়ে হামলা করে আমরা তো এটা করতে পারি না। এদিকে লালমনিরহাটে বাস কাউন্টারে আটকে রেখে এক নারীকে গণধর্ষণের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় পাটগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে অভিযান চালিয়ে নির্যাতিতাকে উদ্ধার করে পুলিশ। পাটগ্রাম থানার ওসি জানিয়েছেন, 3 দিন আগে ভারতে যাওয়ার জন্য শেরপুর থেকে বুড়িমারি স্থলবন্দরে যান ওই নারী। কাগজপত্র ঠিক করে দেওয়ার কথা বলে যশোদা বাস কাউন্টারে একটি কক্ষে তাকে আটকে রাখে কয়েকজন। পরে বুড়িমারি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম ও তার 3 জন সহযোগী তাকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় রেজাউল ইসলামকে আটকের পর 4 জনের নামে মামলা হয়েছে। মামলা হয়েছে, গ্রেফতার করেছি একজন, নাম হলো রেজাউল করিম। কয়জনের নামে মামলা? 4 জন। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে, চলছে। নেত্রকোনায় 4 বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল দুপুরে শহরের মুক্তারপাড়া পৌরসভার সামনে সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নির্যাতিতার স্বজন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা জানিয়েছেন, গত মঙ্গলবার সন্ধ্যায় 4 বছরের শিশুটিকে ধর্ষণ করে তার খালু। এ সময় মেয়েটিকে উদ্ধার করে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্ত সাহেব আলীকে আটক করেছে পুলিশ। দেশের প্রায় অর্ধেক শিক্ষার্থী কন্যা। ভবিষ্যতের এই জনশক্তি এখনও প্রতি পদক্ষেপে শিকার উত্ত্যক্ত বা যৌন হয়রানির। ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও আইনের পরেও বাড়ছে উত্ত্যক্তের কারণে আত্মহত্যা, খুন, এমনকি হামলার ঘটনাও। বিচারের দীর্ঘসূত্রিতা, সরকারের রাজনৈতিক সদিচ্ছার অভাবকে দুষছেন নারী আন্দোলনের নেতা ও সমাজবিজ্ঞানীরা। সাতিলের শারমিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। রাস্তাতে যায়, ওনাদের টান মারে, তারপরে শীষ মারে, তারপর আরো অনেক কথা বলে। আমরা কিছু বলতে পারি না, মাথা নিচু করে আসা লাগে। পাশের মানুষরা দেখলে কিন্তু তাদেরকে খারাপ বলে না, খারাপ বলে আমাদের, যেটা আমাদের প্রতি অনেক বৈষম্য। আগে নিজ আমাকে বকে যে তুই মনে হয় কিন্তু কিছু করছিস, তার জন্য তোকে এগুলা বলছে। গার্জেনরা বললে অনেক সময় বলে যে পড়ালেখা বন্ধ করে দাও, মেয়েদেরই দোষটা বেশি দেখে। সমাজের রক্ষণশীলতা, লজ্জা, সংকোচের হিসেব হয়তো এতটা চেপে বসে না নগরে। তারপরেও এখানে কন্যা শিশুর অভিভাবককে ভুগতে হয় চরম নিরাপত্তাহীনতায়। বিশেষ করে এই যে ধর্ষণের ব্যাপারটা, এই কারণে এই ভয় থেকে মনে করেন বাচ্চারা নিয়ে আসতে হয়। রাস্তাঘাটেও সমস্যা, বাচ্চারাদের ডিস্টার্ব করে। হ্যাঁ, এটা আমরা সবসময়, যার জন্য আমরা নিজেরা নিয়ে আসি এবং আমরা নিজেরা নিয়ে যেতে হয় বাধ্য হয়ে। ছেলেরা ভিডিও করে নিয়ে যায়, মেয়েগো একটা ছবি নিয়ে আজে বাজে ইয়াতে ইন্টারনেটে ছাইরা দেয়, ফেসবুকে ছাইরা দেয়। এই কারণে আমরা বাচ্চাগো দিয়ে বসে থাকি স্কুলে। বেসরকারি তথ্য বলছে, গত 7 বছরের উত্তক্তকরণের ঘটনা ঘটেছে 2500-এর বেশি। আত্মহত্যা করেছে প্রায় 150 কন্যা শিশু ও নারী। পরিসংখ্যানের হিসেবে 13 সাল থেকে তুলনামূলক ধীর গতিতে হলেও উত্তক্তের ঘটনা কমতে দেখা যাচ্ছে, কিন্তু বেড়েছে এর ভয়াবহতা। নারীকে উত্তক্তের প্রতিবাদ করায় 18 সালের 12 মে ময়মনসিংহে খুন হতে হয় 18 বছরের জুলহাস মিয়াকে। 21 আগস্ট রাতে সাভারে খুন হন কলেজ ছাত্র মারুফ খান। 2 নভেম্বর রাতে রাজধানীর শ্যামপুরে
দুপুরে ছুরিকাঘাতে মারা যান শেখ পাভেল ইসলাম। নারীদের উত্ত্যক্তের অভিযোগে ঈশ্বরদী ও খুলনায় পৃথক দুটি ঘটনায় 14 জন পুলিশ সদস্যকে সাময়িক প্রত্যাহার করা হয়। নারী উত্ত্যক্ত সহ হত্যা হুমকির অভিযোগ রয়েছে পুলিশের খোদ এক ডিআইজির বিরুদ্ধে। স্কুল, কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিরুদ্ধে এসেছে উত্ত্যক্ত ও যৌন নির্যাতনের অভিযোগ। বাংলাদেশের মোট শিক্ষার্থীর ছেলে এবং মেয়ের হার প্রায় সমান। সরকারের নানা ধরনের সচেতনতামূলক কার্যক্রম, কঠোর আইন এবং নানা পদক্ষেপের পরেও এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি এই অর্ধেক মেয়েদের নিশ্চিত শৈশব এবং কৈশোর। এবং এর কারণেই স্কুলে, পথে ঘাটে বিভিন্ন জায়গায় তারা এখনো যৌন হয়রানি বা নানা ধরনের হয়রানির শিকার হচ্ছে। এই যে ঘটনার ভয়াবহতা বাড়ছে, এটার একটা মূল কারণ হলো যে ঘটনাগুলোর কোনো বিচার হচ্ছে না। যে আমি করলাম, বিচার তো আমার হবে না, কাজে আমি একটার পর একটা ঘটনা ঘটাতে পারি। সরকারের রাজনৈতিক সদিচ্ছার অভাব ও দ্বিতীয় সারির ইস্যু হিসেবে দেখার মানসিকতাকেই দায়ী করছেন সমাজবিজ্ঞানীরা। আইন দিয়েই যে আমি এই ধরনের আচরণ যেটা অপ্রত্যাশিত, এই ইভটিজিং, সেটা কিন্তু আমি বন্ধ করতে পারবো না। এবং এই যে সচেতনতা সৃষ্টি করার জায়গাটা, শক্তিশালী একটা অবস্থান আমরা নিচ্ছি না, কারণ আমরা মনে করি যে এটা আমাদের একটা সেকেন্ডারি ইস্যু। দেশের অর্ধেক কর্মশক্তির সুস্থ বিকাশ না হলে সরকার নির্ধারিত উন্নয়ন লক্ষ্যমাত্রা বাধাগ্রস্ত হবার আশঙ্কা তাদের। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বাগেরহাটে বাসায় ঢুকে এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রাতে জেলা শহরের দক্ষিণ সরু এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন, বাড়িতে একা ছিলেন গণপূর্ত বিভাগের অবসরপ্রাপ্ত প্রকৌশলী আব্দুর রহিমের স্ত্রী হোসনে আরা বেগম। দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে একদল দুর্বৃত্ত। এ সময় তাকে কুপিয়ে আহত করার পর গলা কেটে ফেলে রেখে স্বর্ণালঙ্কা নিয়ে পালিয়ে যায় তারা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায় পুলিশ। খাওয়া দাওয়া করে শুইতে যাবো আর কি, তখন মানে চার পাশে আর কি চিল্লে পড়লাম, তখন আমরা গেছি, যাই দেখি যে এই অবস্থা। যারা ঘটাইছে আমরা এলাকাবাসী সবাই এর সুষ্ঠু বিচার এবং প্রকৃত অপরাধী যেন ধরা পড়ে। বাগেরহাট জেলা পুলিশ তদন্ত শুরু করে দিয়েছি এবং আমরা বাদবাকি কার্যক্রম করব। ইতিমধ্যে পিবিআইও আমাদের মাঝে এসেছে। আমরা বাড়িতে চতুর্দিকে দেখেছি, আমরা আমাদের যে এভিডেন্স কালেক্ট করার দরকার, আমরা সেই এভিডেন্স কালেকশনের জন্য আমাদের চেষ্টা। বরিশালে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের সামগ্রী বিভিন্ন উপজেলায় পাঠানো হয়েছে। গতকাল বিকেলে নিজ নিজ উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তারা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এসব সামগ্রী বুঝে নেন। এরই মধ্যে ভোটের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। এদিকে গৌরনদী ও আগৈল ছাড়া উপজেলায় সব পদে একজন করে প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করা হয়েছে। আগামী 24শে মার্চ জেলার 7 উপজেলায় তৃতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। 485টি ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা 10,62,735 জন। নির্বাচন কমিশন থেকে নির্বাচনী ব্যালট পেপার সহ প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে এসেছি। নির্বাচনের পূর্বের দিন সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারের অনুকূলে তা বিলি বন্টন করে নিরাপত্তা হেফাজতে কেন্দ্রে পৌঁছানো হবে। ইনশাআল্লাহ আমরা একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করতে সক্ষম হব। এদিকে সুষ্ঠু নির্বাচনের জন্য যদি স্বাভাবিক পরিস্থিতি না থাকে তবে শুধু কেন্দ্র নয়, প্রয়োজনে পুরো উপজেলা নির্বাচন বন্ধ করে দিতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী। গতকাল দুপুরে মাদারীপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে 4 জেলার উপজেলা নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সভায় এ কথা বলেন তিনি। এমন পরিস্থিতি বিরাজ করছে যে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য স্বাভাবিক পরিস্থিতি নেই। এমতো অবস্থায় আমার অনুরোধ থাকবে যে আপনাদের বিবেচনায় এরকম প্রতীয়মান হলে আপনারা সেই কেন্দ্র আপনারা নির্বাচন যেন বন্ধ করে দেন। এমনকি তাতে করে যদি সম্পূর্ণ উপজেলার নির্বাচনও যদি বন্ধ করতে হয়, নির্বাচন কমিশন এ ব্যাপারে কোনো রকমের হস্তক্ষেপ করবে না। যে কোনো ধরনের অনিয়মই হোক সেটা নির্বাচন কমিশন কোনোভাবেই মেনে নেবে না। সাতক্ষীরায় পৌরসভার পানির দাম বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছেন নাগরিকেরা।
গতকাল সকালে নাগরিক আন্দোলন মঞ্চের উদ্যোগে সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা অভিযোগ করেন, সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষ নাগরিকদের জন্য যে পানি সরবরাহ করে আসছে তা পান করার অনুপযোগী। এছাড়া অধিকাংশ সময় পানি থাকে না বলেও অভিযোগ করেন তারা। পৌরবাসী আরও জানিয়েছেন, পানি বিশুদ্ধ করার পাশাপাশি নিয়মিত সরবরাহ না করে উল্টো পানি সরবরাহের বিল দ্বিগুণ করেছে কর্তৃপক্ষ। এ অবস্থায় আগামী 28 মার্চের মধ্যে পানির বিল বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। শব্দ দূষণের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। গতকাল দুপুরে জেলা প্রেস ক্লাব ও পশ্চিম পাইকপাড়া বিদ্যালয়ের সামনে 2 দফায় মানববন্ধন পালন করেন তারা। এ সময় বক্তারা স্কুলের সামনে অযথা মাইক ও হাইড্রোলিক হর্ন বাজানো বন্ধ করে শব্দ দূষণ বন্ধে দ্রুত পদক্ষেপের দাবি জানান। এতে এইমস কিডস স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা জয়দেবপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। গতকাল সকালে কর্মবিরতি দিয়ে শহরের 3টি সড়ক এলাকার নামে ইন্টারমেক্স পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় স্লোগানে 3 মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানান আন্দোলনকারীরা। খবর পেয়ে পুলিশ গিয়ে দাবি পূরণের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে গুরুত্বপূর্ণ সড়কটি অবরোধ করে রাখায় চান্দনা চৌরাস্তা থেকে শিববাড়ি পর্যন্ত সব ধরনের যান চলাচল ব্যাহত হয়। এতে ঘণ্টাব্যাপী আটকে থাকায় চরম বিপাকে পড়েন সাধারণ মানুষ। মানবিক কোলাহলে অগণিত প্রাণ, আগামী সংগ্রামে তোমাকে ডাকে। এ স্লোগানে দিনাজপুরে অনুষ্ঠিত হল উদীচী শিল্পগোষ্ঠীর 12তম জেলা সম্মেলন। গতকাল সকালে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট নারী নেত্রী আক্তার কোহিনুর ইসলাম। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে উদীচী শিল্পী ছাড়াও বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশ নেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়। তৃণমূলে 6,500 দক্ষ উদ্যোক্তা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে ইয়াং বাংলা টেক হাব। গতকাল যশোরের টেক হাব কার্যালয়ে দিনব্যাপী কর্মশালায় এ তথ্য জানানো হয়। কানেক্টিং রুরাল কমিউনিটি উইথ কমার্স শিরোনামে দুপর্বের কর্মশালায় জেলার শতাধিক তরুণ উদ্যোক্তা অংশ নেন। এতে টেক হাবের প্রধান পরিচালনা কর্মকর্তা সুলতানা রাজিয়া, ই কমার্স প্রতিষ্ঠানের প্রিয় শপের প্রধান নির্বাহী আশিকুল আলম ও ইয়াং বাংলার জেলা সমন্বয়ক জহির ইকবাল নান্ন। এ সময় ই কমার্স নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন অতিথিরা। দক্ষ উদ্যোক্তা সৃষ্টি ও প্রান্তিক পর্যায়ে ই কমার্স পৌঁছে দিতে টেক হাবকে বিজনেস সেন্টারে রূপান্তরিত করার কথা জানানো হয় কর্মশালা থেকে। আওয়ামী লীগ সরকারের আমলে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে বলে মন্তব্য করেছেন এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। গতকাল বিকেলে নারায়ণগঞ্জে রামকৃষ্ণ মিশন আশ্রমে আয়োজিত বার্ষিক উৎসব ও আলোচনা সভায় এ কথা বলেন তিনি। আশ্রমের মহারাজ একনাথ নন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন সংসদ সদস্য একেএম শামীম ওসমান, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুম বিল্লাহ, এফবিসিসিআই এর পরিচালক প্রবীর কুমার সাহা সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় ধর্ম ও রাজনীতিকে মানুষের কল্যাণে ব্যবহারের জন্য প্রতি আহ্বান জানান তারা। নরসিংদীতে শাহজাহান নামের এক বৃদ্ধাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল দুপুরে জেলা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করেন তারা। এতে অংশ নেন স্বজন ও এলাকার মানুষ। মানববন্ধনে বক্তারা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গত 15 মার্চ শ্রীপুর উপজেলার ভুরবুড়িয়া এলাকায় শাহজাহান মিয়াকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে 2 জনকে আটক করেছে পুলিশ। বাংলা সমরের পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এমপি ভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবস্থান, সড়ক অবরোধ। দাবি আদায় না হওয়া পর্যন্ত ফিরে না যাওয়ার অঙ্গীকার। আবরারের পর এবার খুলনা, সিরাজগঞ্জ, নরসিংদীতে সড়কে লাশ হলো 3 শিক্ষার্থী। কাভার ভ্যানে আগুন। শৃঙ্খলা ফেরাতে পুলিশের ব্যর্থতার কথা বললেন খোদ ডিএমপি কমিশনার। উন্নয়ন কাজ করতে গিয়ে মানুষের যেন ক্ষতি না হয় সেদিকে নজর রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধানমন্ত্রীর, বললেন জনগণের কল্যাণে কাজ করছে সরকার।
নোয়াখালী সুবর্ণচরের গণধর্ষণের ঘটনার মূল হোতা রুহুল আমিনকে জামিন দিলেন হাইকোর্ট। আতঙ্কে স্বজনেরা, আপিল করার কথা জানালেন অ্যাটর্নি জেনারেল। এবং বিড়ালের বাচ্চা হত্যা করার ভিডিও ফেসবুকে দেওয়ার অভিযোগে রাজধানী থেকে তরুণী গ্রেফতার, প্রাণীর প্রতি নিষ্ঠুরতা আইনে মামলা দায়ের। এই ছিল বাংলার সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়।